সরকার যদি নিজের খরচ কমাতে নামে তাহলে সবচেয়ে বড় বাধা কোথায়? নীতিতে, নাকি সেই নীতি বাস্তবায়ন করা প্রশাসনে? আর যখন একটি সরকারি চিঠির কয়েকটি শব্দই পুরো প্রশাসনে বিতর্কের জন্ম দেয়, তখন প্রশ্ন উঠে, এটা কি শুধুই একটি প্রশাসনিক ভুল, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো বার্তা? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব পরিচালন ব্যয় কমানোর সিদ্ধান্ত, অর্থ মন্ত্রণালয়ের বিতর্কিত চিঠি, প্রশাসনিক বিধি লঙ্ঘনের অভিযোগ, কর্মকর্তাদের প্রতিক্রিয়া, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ এবং এই পুরো ঘটনায় সরকারের জন্য কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাথে আছি আমি রুবাইয়া জান্নাত। সরকারি ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েই শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। লক্ষ্য একটাই, রাষ্ট্রের অপ্রয়োজনীয় পরিচালন ব্যয় কমিয়ে সরকারি অর্থের সর্বোচ্চ দক্ষ ব্যবহার নিশ্চিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই মাসে একের পর এক ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা, অপ্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ স্থগিত, কর্মকর্তাদের বিদেশ সফরে কঠোর নিয়ন্ত্রণ, বিনা সুদে গাড়ির ঋণ বন্ধ এবং সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা পুনর্মূল্যায়নের মতো সিদ্ধান্ত আসে ধারাবাহিকভাবে। এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়। দীর্ঘদিন ধরে মাসিক 50,000 টাকা পর্যন্ত যে ব্যয় অনুমোদিত ছিল, সেটি কমিয়ে 25,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে স্কলারশিপ বা ফেলোশিপ পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে আগের মতো ডেপুটেশন না দিয়ে শিক্ষা ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারের যুক্তি ছিল এতে পরিচালন ব্যয় কমবে এবং প্রশাসনিক ব্যয়ের উপর চাপও হ্রাস পাবে। তবে এখানেই শুরু হয় বিতর্ক। শিক্ষা ছুটির সিদ্ধান্তে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আপত্তি সামনে আসে। তাদের দাবি ছিল ডেপুটেশন বাতিল হলে আর্থিক ও প্রশাসনিকভাবে ক্ষতির মুখে পড়তে হবে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত আর বহাল থাকেনি, অর্থাৎ আপত্তির মুখে সরকার সেটি থেকে সরে আসে। কিন্তু বিতর্ক তখনও থেমে থাকেনি। গত 9 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি পৃথক চিঠি পাঠানো হয়। উপসচিব জাকির হোসেন স্বাক্ষরিত সেই চিঠিগুলোতেই মূল বিতর্কের সূত্রপাত ঘটে। কারণ সেখানে সিদ্ধান্তগুলোকে শুধু প্রশাসনিক আদেশ হিসেবে নয়, সরকারি প্রধানমন্ত্রীর নির্দেশনা হিসেবে উপস্থাপন করা হয়। আর এখানেই প্রশ্ন তুলেছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের বক্তব্য, সচিবালয় নির্দেশমালা অনুযায়ী নির্বাহী আদেশ জারি করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সাধারণভাবে নির্বাহী আদেশে লেখা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে। অন্যদিকে কোনো নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নির্দেশ সরাসরি চিঠির ভাষায় উল্লেখ করার প্রচলন নেই, বরং প্রয়োজন হলে সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা সংযুক্ত করে তা কার্যকর করা হয়। কিন্তু এই ক্ষেত্রে সেই প্রচলিত প্রশাসনিক রীতির ব্যত্যয় ঘটেছে বলেই অভিযোগ রয়েছে। উঠেছে। জনপ্রশাসন বিশ্লেষকদের ভাষায় অর্থ মন্ত্রণালয় চাইলে শুধু বলতে পারত সরকারি নির্দেশনা সংযুক্ত করা হলো এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও বুঝে যেত যে এটি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা উল্লেখ করায় প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন সামনে এসেছে। এই ঘটনাকে অনেকে প্রশাসনিক বিধি লঙ্ঘন বলছেন, আবার কারো মতে এটি নিছক একটি কারিগরি ভুল নয়। কারণ এমন ভাষা ব্যবহারের ফলে সরকারি কর্মকর্তাদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। যেহেতু সিদ্ধান্তগুলো মূলত তাদের সুযোগ সুবিধা কমানোর সঙ্গে সম্পর্কিত, তাই সরাসরি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করায় ক্ষোভের কেন্দ্রবিন্দুতেও সরকার প্রধান চলে আসতে পারে। আরও এক ধাপ এগিয়ে কেউ কেউ বলছেন এটি সরকার প্রধানকে অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানোর একটি কৌশলও হতে পারে। কারণ প্রশাসনিক ভাষা ও সরকারি আদেশের নির্দিষ্ট নিয়ম বহুদিন থেকেই প্রতিষ্ঠিত। সেখানে এমন ব্যতিক্রমী ভাষা ব্যবহার কিভাবে হলো, সেই প্রশ্নও এখন আলোচনায়। বিশেষজ্ঞদের মতে, প্রশাসনে পরিবর্তনের যে সংস্কৃতি সরকার গড়ে তুলতে চাইছে, বাস্তবায়নের দায়িত্ব যাদের হাতে, তাদের মধ্যেই সেই পরিবর্তনের মানসিকতা নেই। শুধু নির্দেশনা দিলেই হবে না, সেটি প্রশাসনিক বিধি মেনে বাস্তবায়ন করাও সমান গুরুত্বপূর্ণ। অন্যথায় ভালো উদ্দেশ্যের সিদ্ধান্তও বিতর্কিত হয়ে যেতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ও সামনে এসেছে। কিছু বিশ্লেষকের দাবি, অতীত সরকারের সময় সুবিধাভোগী কোনো অংশ প্রশাসনের ভেতর এখনো সক্রিয় থাকলে তারা ইচ্ছাকৃতভাবে এমন ভুল করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে কিনা সেটিও খতিয়ে দেখা উচিত। যদিও এ ধরনের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি, তাই এটিকে বিশ্লেষকদের মতামত হিসেবেই দেখা উচিত। পুরো ঘটনাটি এখন একটি বড় বাস্তবতা সামনে এনে দিয়েছে।
সরকারের নীতি যতই শক্তিশালী হোক, তার বাস্তবায়ন যদি প্রশাসনিক নিয়ম মেনে না হয় তাহলে বিতর্ক তৈরি হবেই। কারণ সরকারের অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন প্রশাসনের কর্মকর্তারাই। আর সেই বাস্তবায়নের সময় যদি আইন, বিধি বা প্রচলিত প্রশাসনিক প্রক্রিয়া উপেক্ষিত হয় তাহলে প্রশ্ন উঠে শুধু কর্মকর্তাদের বিরুদ্ধে নয়, শেষ পর্যন্ত সমালোচনার মুখে পড়ে সরকারও। সব মিলিয়ে সরকারের ব্যয় সংকোচনের উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন, কিন্তু একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন ব্যয় কমানোর পাশাপাশি প্রশাসনিক শুদ্ধাচার, বিধি অনুসরণ এবং সঠিক ভাষায় সরকারি আদেশ জারি করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ একটি চিঠির কয়েকটি শব্দ কখনো কখনো পুরো প্রশাসনের ভাবমূর্তি, সরকারের রাজনৈতিক বার্তা এবং জনমতের উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, এই বিতর্কের পর সরকার সংশ্লিষ্ট চিঠিগুলোর ভাষা বা প্রক্রিয়া নিয়ে কোনো ব্যাখ্যা দেয় কিনা। ভবিষ্যতে এমন আদেশ জারির ক্ষেত্রে সচিবালয়ের নির্দেশমালা আরো কঠোরভাবে অনুসরণ করা হয় কিনা এবং ব্যয় সংকোচনের এই কর্মসূচি প্রশাসনিক জটিলতা ছাড়াই কতটা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। এই ইস্যুতে আপনার মতামত কি? সরকারের ব্যয় কমানোর উদ্যোগ কি আরো কঠোর হওয়া উচিত, নাকি প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় কিছু সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।